4 জুলাই বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদিয়া টেলিটক স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। প্রধানমন্ত্রী চীন সফরে যুগান্তকারী ঘোষণার ইঙ্গিত, চীনা রাষ্ট্রদূতের তিস্তা নিয়ে ঢাকার সিদ্ধান্তকেই সম্মান জানাবে বেইজিং। রপ্তানি আয়ে ইপিবি হিসাবে বড় গরমিল, প্রকৃত আয়ের চেয়ে বেশি দেখানো হয়েছে $14 বিলিয়ন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চলছে ভোট গ্রহণ, লড়ছেন 34 বাংলাদেশ বংশোদ্ভূত, জরিপে এগিয়ে লেবার পার্টি। তিস্তা প্রকল্পের কাজ কোন দেশ পাচ্ছে সেই সিদ্ধান্ত বাংলাদেশের। এক্ষেত্রে ঢাকার যে কোনো সিদ্ধান্তকেই সম্মান জানাবে বেইজিং। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় একথা জানান দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এদেশের রিজার্ভ সংকটে মোকাবেলায় সহায়তা করতে চায় তারা। প্রধানমন্ত্রী চীন সফরের যুগান্তকারী ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে, চীনা রাষ্ট্রদূত ঢাকায় এক অনুষ্ঠানে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন, তিনি বলছেন একটি যুগান্তকারী কোনো ঘোষণা আসতে পারে। আপনি চীনে একসময় রাষ্ট্রদূত কাজ করেছেন, চীনের সঙ্গে অনেক ধরনের কাজ করেছেন। আপনি কিছু অনুমান করতে পারেন কিনা সার্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে কী ধরনের যুগান্তকারী ঘোষণা আসতে পারে? আমি সেরকম কিছু স্পেসিফিক নির্দিষ্ট কিছু বলতে পারছি না, যেহেতু এরকম কোনো খবর আমার কাছে নেই। কতগুলো জিনিস, যেমন আমাদের যেসব প্রয়োজন, যেই জিনিসগুলো, সেগুলো ব্যাপারে তাদের সহযোগিতার যে আশ্বাস, যেমন আমাদের বাজেট নিয়ে যে সমস্যা হচ্ছে, রিজার্ভ নিয়ে যে সমস্যা হচ্ছে, তাতে তারা সহায়তা দিবেন, এরকম একটা কথা। এগুলো কিন্তু আমার মনে হয় যে যুগান্তকারী ঘোষণার কথা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে সহযোগিতা, সেটাকে যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়েছি। এক এক সময় যেমন ক্লোজার কোঅপারেশন এরকম বলেছি, আবার তখন কম্প্রিহেন্সিভ কোঅপারেশন, তারপরে আবার বলেছি এখন স্ট্র্যাটেজিক কোঅপারেশন, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফর কোঅপারেশন। নতুন কোনো নাম দেওয়া হতে পারে, যেটার থেকে মানুষ নতুন অর্থ খুঁজবে, নতুন সম্ভাবনার আশা দেখবে, সেইগুলো কিছু হতে পারে। এরকম কিছু আমার ধারণা যে একটা জিনিস আছে, যেমন চীনের একটি নতুন উদ্যোগ আছে, তারা বলছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। সেখানে আমাদেরকে যুক্ত হওয়ার জন্য তারা আমন্ত্রণ জানাচ্ছে। তারা এর আগে করেছিল বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটাতে আমরা যুক্ত হয়েছি। গ্লোবাল এটা হচ্ছে যে বিআরআই যেহেতু একটা অঞ্চল ভিত্তিক বিষয়, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাকে নিয়ে মূলত, তার বাইরে খুব বেশি বিস্তৃত নয়, কিন্তু গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যখন বলছে, সেটাকে আরো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটা ব্যাপার। তো সেই জিনিসটা একটা নতুন উদ্যোগ তাদের, সেই উদ্যোগে আমরা যুক্ত হতে পারি কিনা সেই চিন্তা ভাবনা চলছে। তো সেটার ব্যাপারে আমি যতদূর ইঙ্গিত পেয়েছি যে হয়তো বাংলাদেশ এ ব্যাপারে একটু ধীরে গতিতে চলবে, এখনই ঝট করে কিছু একটা হয়তো সিদ্ধান্ত দিয়ে দিবে না। কিন্তু এটার সাথে যুক্ত হওয়াতে কোনো রকমের আশঙ্কা আমি দেখি না যে কোনো সমস্যা হতে পারে, কারণ এটা এমন কিছু বিষয় না। এটা হলো সব রকমের, আমরা তো সবার সাথে সব রকমের উন্নয়ন সহযোগিতার সাথে যুক্ত হতে সবসময় রাজি আছি এবং উৎসাহী আছি, সুতরাং এই ব্যাপারে যুক্ত হওয়ার কোনো সমস্যা না। কিন্তু এখন নানান রকমের চলছে পৃথিবীতে, যুদ্ধ বিগ্রহ, নানান রকমের মেরুকরণের চেষ্টা, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক একটা খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এখন। তো সেইগুলো নিয়ে আমরা হয়তো একটু সময় নিতে পারি, কিন্তু এই বিষয়টা আমার ধারণা যে এইটা হয়তো সেই বিষয় যেটার কথা ইঙ্গিত দিয়েছেন মার্কিন চীনা রাষ্ট্রদূত। কিন্তু তারপরেও যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে, যেগুলো আমি মনে করি যে ইম্পর্টেন্ট যে সহযোগিতাগুলো, একটা যেমন বাজেট এবং রিজার্ভের ব্যাপারে তাদের সাহায্য, ঋণ সহযোগিতা, এছাড়া যেমন নতুন প্রকল্পের কথা চিন্তা করা হচ্ছে। অনেক প্রকল্প তো চালু আছে, বেশ অনেক শেষ হয়ে গেছে, অনেক কিছু চালু আছে, কিন্তু খুব বড় একটা নতুন প্রকল্পের কথা চিন্তা করা হচ্ছে। সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেল যোগাযোগ বিস্তৃত করা। সেইটা যেমন ভাঙ্গা থেকে বরিশাল, ভোলা হয়ে কুয়াকাটা, কি বলে, পায়রা বন্দর হয়ে কুয়াকাটায় পৌঁছানো, সেই জিনিসটা আমার ধারণা যে এটা নিয়ে আলাপ আলোচনা হবে এবং মোটামুটি
একটা চিন্তা আছে যে চীনকে দিয়ে এই কাজটি করানো হবে। জি, জনাব মুশফিক ফয়েজ আহমেদ, ধন্যবাদ। নিশ্চয়ই আপনি যে কথাটা বলছিলেন যে বাংলাদেশ হয়তো সিদ্ধান্ত নেবে অনেকটা চিন্তা করে মেপে, এই অর্থে যে আমরা জানি যে একই সাথে বাংলাদেশ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারতে সফরে গিয়েছেন, আবার তার পরপরই চীন সফরে যাচ্ছেন, এবং চীন এবং ভারতের এই বাংলাদেশের বিষয়ে একটি ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এক ধরনের, আমরা যদি বলি, ব্যালেন্সের কূটনীতি মেনে চলছে। সেই বিষয়ে আরেকটা বিষয় আমি বলছিলাম আজকে, যেটা চীনের রাষ্ট্রদূত বলছেন যে তিস্তা অববাহিকার যে প্রকল্পের কথা বলা হচ্ছে, সেই প্রকল্পে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে কে এই কাজটি করবে, এবং সেই সিদ্ধান্তকে চীন তারা শ্রদ্ধা করবে বলে তারা জানিয়েছে। আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, এই যে তিস্তা প্রকল্পের যে কাজ, অববাহিকার যে কাজ, সেই কাজটা আসলে আমরা হঠাৎ করেই এখন আলোচনা আসছে, তো খুব গভীরভাবে আসলে কি আলোচনা হয় কিনা, যে এই প্রকল্পের কি আসলে বাংলাদেশের আদৌ প্রয়োজন রয়েছে কিনা, বাংলাদেশের যারা বিশেষজ্ঞ আছেন তারা আসলে কি এখানে সম্পৃক্ত হয়েছেন কিনা, কারণ এই ধরনের নদী শাসনের কাজ কখনো কখনো হিতে বিপরীত হয়, সেগুলোকে ভাবা উচিত। কিন্তু এটা এই ব্যাপার নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে যে তিস্তার পানি আমরা চাচ্ছিলাম ভারতের কাছ থেকে, তিস্তার পানি তারা দিতে পারছে না, যে নানান কারণ আছে। কিন্তু তারা যদি তিস্তার পানি না দেয়, তারপরেও তো তিস্তা নদীটা আছে আমাদের দেশে, এবং সেখানে বর্ষার সময় প্রচুর পানি হয়, শীতের সময় পানি থাকে না অলমোস্ট। তো এই যে পরিস্থিতি, এইটা থেকে আমরা উত্তরণ করতে পারি কিভাবে, যে বর্ষার সময় যে পানিটা আসে সেই পানিটাকে ধরে রাখার একটা বৈজ্ঞানিক কোনো উপায় ব্যবস্থা করতে পারি কিনা আমরা। তাহলে দুটো জিনিস হবে, যে উপচে পড়া পানি কমে মানে উপচে পড়বে না, বন্যা কম হবে, আর পানি ধরে রাখতে পারলে সেটা শীতকালে আমরা ব্যবহার করতে পারবো, নদীর নাব্যতা রক্ষা করতে পারবো। তো সেই সব চিন্তা থেকে এটা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করে একটা প্রকল্প তৈরি করা হয়েছে, বহুমুখী মহাপ্রকল্প বলা হচ্ছে নানানভাবে। তো সেইটা হলো যে যদি আমরা উপর থেকে পানি না পাই, যেটা পাচ্ছি না আমরা, সেই অবস্থায় তার মানে এই না যে প্রকল্পের কোনো কাজ হবে না, একদম খুব প্রয়োজনীয় প্রকল্প এটা। কিন্তু যদি আবার অবস্থা পরিবর্তন হয়ে যায়, উপর থেকে পানি দেয়, তখন প্রকল্পটাকে হয়তো অ্যাডজাস্ট করতে হতে পারে, কিছু এখানে কিছু পরিবর্তন, ওখানে কিছু পরিবর্তন, এগুলো হতে পারে। সেই জন্য যখন ভারত আবার এটার মধ্যে আসার ইঙ্গিত দিয়েছে যে তারাও এটার ব্যাপারে আগ্রহী, কিন্তু তারা একটা জিনিস করেছে যেটা বেশ আমার কাছে একটু কৌতূহলোদ্দীপক মনে হয়, সেটা হচ্ছে যে তারা পানি দেওয়ার ব্যাপারে কিছুই না বলে তারা আমাদের যে প্রকল্পটা এখন চীনের সাথে আমরা আলাপ করছি সেটাতেই তারা আসার আগ্রহ প্রকাশ করেছে বলে মনে হয়। কারণ সত্যিকার অর্থে তিস্তার পানি যদি পাওয়া যেত, তাহলে হয়তো এই প্রকল্প নেওয়ার প্রয়োজন হয়তো হতো না, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। পানি দিলেও প্রকল্প প্রয়োজন আছে আমার, তারা পানি দিলেও আমার প্রকল্প প্রয়োজন আছে, পানি না দিলেও, কিন্তু দুটো প্রকল্পের রূপ দুই রকমের হবে, সেটা আমার বুঝতে হবে। এবং এখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলেছেন প্রশ্নের উত্তরে যে যদি মানে আমরা দুই পক্ষ থেকেই তাদের প্রপোজাল নিব, এবং তারা যেটা আমাদের প্রয়োজনের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ হবে আমরা তাদের সাথেই কাজ করব, এবং এটা পরিষ্কার করে বলেছেন উনি। তারপরেও চীনা রাষ্ট্রদূত যেটা বলেছেন, এইটা হচ্ছে বন্ধুসুলভ আচরণ, বন্ধুসুলভ বক্তব্য, যে তারা আমাদের উপরে ছেড়ে দিচ্ছে। সব বন্ধু কিন্তু এই কাজটি করে না, সেই জন্য আমাদের বন্ধু চিনতে গেলে ওই জিনিসগুলো খেয়াল করতে হবে, যে কোন বন্ধু আমার সমস্যাটা বোঝে এবং সেই অনুযায়ী আমার সাথে কাজ করতে চায়, আর কোন বন্ধু আমার সমস্যাটা না বুঝে আমার উপরে কিছু একটা চাপিয়ে দিতে চায় কিনা, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, এবং বন্ধুদের সাথে খোলাখুলি আলোচনা করতে হবে এগুলো, যে ভাই তুমি এটা করলে এটা কিন্তু খুব বন্ধুসুলভ হলো না, সেটা বলতে পারি যাতে আমরা। অসংখ্য ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আমাকে শেষ করতে হচ্ছে। চূড়ান্ত ছাড়পত্র নিয়েও মালয়েশিয়া যেতে না পারায় 17,000 কর্মীকে 15 দিনের মধ্যে তাদের টাকা ফেরত দিতে হবে। সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে এই সময় বেঁধে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। জনাব নোমান, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আজ এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই নতুন সময় বেঁধে দিয়েছেন। খুবই স্বাভাবিক, যারা বিভিন্ন কারণে যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তারা তাদের টাকা ফেরত পেতেই পারেন। আপনার কাছে আমি জানতে চাই, এই টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে কি ধরনের বাধা রয়েছে? ধন্যবাদ আপনাকে। এটি আমাদের কর্মীদের রাইটস, যারা যেতে পারেননি সঙ্গত কারণেই, যারা সবকিছু কমপ্লিট করার পরও তারা তাদের গন্তব্যস্থলে যেতে পারেনি, তাদের পেমেন্টটি তারা পাওয়ার দাবি রাখেন, এবং এই ব্যাপারে
আমরা রিক্রুটেন্সি বা আমরা যারা এই প্রক্রিয়া বা এই কাজটি যেসব আমাদের এজেন্সিগুলো করেন তাদেরও নৈতিক দায়িত্ব। জি আপনি যেটি জানতে চেয়েছেন যে এখানে প্রতিবন্ধকতা বা এখানে সমস্যাগুলো কোথায়, যেটি হয়েছে যে আমরা অলরেডি আমাদের এজেন্সিগুলো টাকা কিন্তু ফেরত দেওয়া, যারা কাজ করেছেন তারা কিন্তু তাদের সাধ্যমতো টাকা ফেরত দেওয়া অলরেডি শুরু করেছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের এই অনুরোধে, এবং এটি আমরা মনে করি আমাদের জন্য নৈতিক দায়িত্ব অলসো। কিন্তু যে জায়গাটি সমস্যা হচ্ছে যে যে প্রক্রিয়া মালয়েশিয়া কিন্তু ইটস নট লাইক আদার কান্ট্রি, মানে আমাদের সৌদি আরব বা অন্যান্য জায়গায় আমাদের যেভাবে আমরা কাজ করি, যেমন প্রত্যেকটি রিক্রুটেন্সি সে সরাসরি নিয়োগকর্তার সাথে তার ডিলটি করেন এবং জি নিয়োগকর্তার সাথে সে তার কর্মী প্রেরণ বা ডিমান্ডটি সংগ্রহ করেন। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে এর ভিন্নতা হলো এখানে যে নিবন্ধিত বা তাদের যে অ্যাকচুয়ালি এজেন্সি যেটি ছিল তাদের মাধ্যমে কাজটি করতে হবে, কিন্তু এটি হতে হবে আবার বিজনেসটি সরাসরি প্রক্রিয়া করার কোনো সুযোগ নাই। এখানে এমপ্লয়ার ইচ্ছা করলেই কোনো রিক্রুটেন্সিকে ব্যবসাটি দেওয়ার ক্ষমতা রাখেন না। ওইখানে যারা মার্কেটিং করেছেন আমাদের প্রায় 1000-এর মতো রিক্রুটিং বিআরএ তারা জি মার্কেটিং করেছেন, জি এবং তারা সেই ব্যবসাটি আমাদের যে সার্ভিস প্রোভাইডার আছে এফডব্লিউসিএম এর সিস্টেমের মাধ্যমে, মালয়েশিয়ান যে সিস্টেম তার মাধ্যমে এটি অটো রোটেশন, এখানে একটি অটো রোটেশন ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে। এই অটো ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে এই 100টি এজেন্সির মধ্যে যে কোনো জায়গায় এই ডিমান্ডটি চলে গেছে। যেমন ধরেন আপনি একটি ডিমান্ড সংগ্রহ করেছেন, সেই ডিমান্ডটি আপনার চলে গেছে হচ্ছে বির কাছে, আপনার ডিমান্ডটি আপনি পাননি। জি এইসব এই যে জটিলতার কারণে সরাসরি কিন্তু আপনি এমপ্লয়ারের সাথে সম্পৃক্ততা আপনার নাই, এবং আপনি ডিমান্ডটিও সংগ্রহ করেননি। এই কারণে আমরা আমি বারে বুঝতে বারে পারছি, কারণ যেটাই হোক যারা প্রতারিত হয়েছেন বা যারা যেতে পারেননি সেসব কর্মী নিশ্চয়ই টাকা ফেরত পাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুরোপুরি টাকা ফেরত পাবেন কিনা। আমরা জানি যে এই ধরনের ক্ষেত্রে সকল লেনদেন যে আমি যেগুলো রিসিটের মাধ্যমে হয়েছে তার হয়তো নিশ্চয়তা নেই। সেটা আসলে কীভাবে সম্ভব হবে? রিসিটের মাধ্যমে আসলে কতটুক টাকার লেনদেন হয়েছে এগুলো কি বলা সম্ভব হবে? আমি আপনাকে একটা জিনিস বলি, আমি যে জিনিসটা আসছিলাম, যেটা মালয়েশিয়ার প্রক্রিয়াটা যেটা হয়েছে সেটা হলো যে অ্যাসোসিয়েট বিআর এর মাধ্যমে যে ডিমান্ডগুলো প্রক্রিয়া হয়েছে এবং অটো রোটেশন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এই এক্সিডেন্সের কাছে কাজ গিয়েছে। আমরা যে এই আমাদের কাছে যে অর্থটি আছে, মানে জি যাদের কাছে এই 100টি এজেন্সির কাছে আছে, যে কর্মী যেতে পারেনি তার এগেইনস্টে তারা কিন্তু সেই টাকাটি ওই অ্যাসোসিয়েট বিআর যার মাধ্যমে এই জিনিসটি প্রসেস হয়েছিল তাকে কিন্তু তারা টাকাটি অলরেডি ফেরত দেওয়া শুরু করেছেন। এখানে যে জায়গাটি আপনি বলেছেন যে কত টাকা রসিদ আছে কিনা কি আছে কিনা, এটি তো কারণ অনেকগুলো এর মধ্যে অ্যাসোসিয়েট বিআর আছে, অ্যাসোসিয়েট বিআর থেকে আপনার যারা মধ্যস্বত্বভোগী আছেন অনেকগুলো লেয়ার আছে। সো এটা আমাদের এখনো সেই সিস্টেম ডেভেলপ করেনি। আমরা যেগুলো বারে বারে বলে আসছিলাম যে আমরা যদি এটা সেন্ট্রাল ডাটাবেস থেকে কর্মী নেওয়া সংগ্রহ হতো সম্ভব জি ছিল, তাহলে আমরা হয়তো সেটা করতে পারতাম, ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট গুলো করতে পারতাম। কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে যেহেতু সরাসরি ডিমান্ড সংগ্রহ করার প্রক্রিয়াটি নাই, বর্তমানে যে সিস্টেমটাতে মালয়েশিয়া কাজ হয়েছে, যেটি আমরা বারে বারে বলে আসছিলাম যে এই সিস্টেমটা আমরা অথরিটির কাছে বিনাশদ অনুরোধ করবো আবারও যেন মালয়েশিয়া মার্কেট খোলার সময় যেন এই পদ্ধতিতে অনুসরণ না করা হয়। তাহলে হয় কি, আপনি যদি সরাসরি ডিমান্ডে সংগ্রহ করার সুযোগ থাকে, এমপ্লয়ের সাথে কাজ করার সুযোগ থাকে, তাহলে কিন্তু সরাসরি সেই রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা যায়, জি বা সেই রিক্রুটিং এজেন্সি তার দায়িত্ব নিতে পারে যে আমি আমার কর্মী পাঠাতে পারিনি, এই কারণে পাঠাতে পারিনি, সুতরাং সেই কর্মী টাকা আমি ফেরত দিতে বাধ্য থাকবো। কিন্তু এইখানে এই ক্ষেত্রটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে পুরো জিনিসটাই কন্ট্রোল করেছে দি সিস্টেম প্রোভাইডার বা সার্ভিস প্রোভাইডার। এখানে কিন্তু আমাদের তেমন কিছু করার নাই। তারপরে যেটি হয়েছে, আপনার আমাদের একটা পর্যায়ে যে মাইগ্রাম বলে একটা ইস্যু আছে যেটা মেডিকেল করবার আগে লাগে, এই মাইগ্রামের যে ফিসটি সিস্টেম প্রোভাইডার বা সার্ভিস প্রোভাইডারকে দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত ফেরত পাইনি। এই মাইগ্রামের যদি ফেরত না পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই যে কর্মীদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে এই টাকাটি কোত্থেকে রিপ্লেসমেন্ট করবে নিশ্চয়ই যে সংশ্লিষ্ট বিআরএ, এরকম কিছু প্রতিবন্ধকতা আমাদের রয়ে গেছে। বাট স্টিল আমরা মনে করি নৈতিকভাবে এটি যারা যেতে পারেননি জি তাদেরকে আবার পাঠানো এবং তাদের আমরাও সেটাই আশা অর্থটি করব। ফেরত দেওয়া। অসংখ্য ধন্যবাদ জনাব শামীম আহমেদ চৌধুরী নোমান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। রপ্তানি আয়ে ইপিবির হিসেবে বড় গরমিল ধরা পড়েছে। গত অর্থ বছরের 10 মাসে পণ্য রপ্তানির যে তথ্য প্রকাশ করা হয়েছে, প্রকৃত আয় তার চেয়ে প্রায় $14 বিলিয়ন কম। কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি আয়ের এই তথ্য প্রকাশ করেছে। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। ডক্টর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। একটি বড় দুঃখজনক ঘটনা হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি আয়ের হিসাবে একটি গরমিল ধরা পড়েছে।
ভুলটি বলা হচ্ছে ইপিবির পক্ষ থেকেই হয়েছে, ইপিবির প্রান্তেই হয়েছে ভুলটি। প্রশ্ন হচ্ছে যে ভুলটি এই গত 10 মাসের হিসাবের কথা আলোচনা করছি এবং যেসব কারণ দেখানো হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ পণ্য রপ্তানি করা হয়েছে এবং যে পরিমাণ অর্থ দেশে ফিরে এসেছে, তার একটা বড় ধরনের গরমিল ছিল বলেই সংকটটা হয়েছে। এবং কখনো কখনো বলা হচ্ছে যে স্যাম্পল যখন কোনো পাঠানো হয়েছে সেটাকেও এক্সপোর্ট হিসাবে ধরা হয়েছে, রপ্তানি হিসাবে গণ্য করা হয়েছে। এই 10 মাস শুধু নয়, তো এর অতীতেও কি হিসাবে কোনো গোলমাল হয়েছিল কিনা, সেদিকে নজর দেওয়া দরকার কিনা? ধন্যবাদ। এটা নিঃসন্দেহে আজকে যেটা আনুষ্ঠানিকভাবে জানা গেল, সেটা আমাদের সবার উদ্বেগটাকে আরো গভীর করে তুললো। কারণ এই যে আমাদের অর্থনৈতিক পরিসংখ্যান, এর কিছু কিছু জায়গায় বেশ কিছু গরমিল আছে, এরকম কিন্তু গত কয়েক বছর ধরেই একটা আলোচনা হচ্ছিল। এবং সেই যেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর ছিল আমাদের এক্সপোর্টস, টোটাল এক্সপোর্টস। এবং এইটা বিশেষ করে গত 1-1.5 বছর ধরে যখন আমরা কিছু ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে আছি, যার ফলশ্রুতিতে ইম্পোর্ট কম্প্রেশন, ডলারের অ্যাভেলেবিলিটির সমস্যা এবং তার সাথে সাথে আমাদের গ্যাস যে সাপ্লাই, গ্যাসের আপনার ডিসরাপশন, এগুলোর পরিপ্রেক্ষিতে যখন দেখা যাচ্ছিল এক্সপোর্ট ক্রমাগত বাড়ছে, আমরা ইন্ডাস্ট্রি লিডারদের থেকেই শুনছিলাম যে এটা কিভাবে সম্ভব। আমাদের ইন্ডাস্ট্রি ফার্ম লেভেল, কোম্পানি লেভেল এক্সপোর্ট ডেটা তো এটা বলছে না, কারণ এই ব্যারিয়ার গুলা যেগুলোর সম্মুখীন আমরা গত 1-2 বছরে, সেগুলোর মাথায় রেখে এইভাবে এক্সপোর্ট বাড়া সম্ভব না। সুতরাং আজকে সেটার একটা স্বীকৃতি আসলো যে এই প্রবলেমটা নিঃসন্দেহে একটা ভ্যালিড প্রবলেম। তো প্রবলেমটা আমি যেটা বলতে চাই, দেখেন, ইপিবি না বাংলাদেশ ব্যাংক না এনবিআর, এই তিনটার মধ্যে সবসময় এটা বহু দশক ধরেই এদের মধ্যে একটু তথ্যের গরমিল বা ডিফারেন্স থাকে। এটা অস্বাভাবিক কিছু নয়। এটার কারণটা হলো যে এক্সপোর্ট যেটা ইপিবি রিপোর্ট করে সেটা হলো এক্সপোর্ট অর্ডারের ভিত্তিতে, যে এক্সপোর্ট অর্ডারটা রেজিস্টার্ড হয়, সেই এক্সপোর্ট অর্ডারের যে অংশটা বাংলাদেশ যখন এটা বাংলাদেশ এক্সিট করে, মানে এক্সপোর্ট এক্সিট পয়েন্ট, সেইখানে যেই ভ্যালুটা রেকর্ডেড হয় সেটা এনবিআর বা কাস্টমস এর কাছে, আর এক্সপোর্ট রিসিট মানে আমরা যে এক্সপোর্ট পেমেন্টটা যখন পাই সেটা বাংলাদেশ ব্যাংক রিপোর্ট করে। এখন এই এক্সপোর্ট ধরেন যখন অর্ডার আসলো আর এক্সপোর্ট রিসিট এর মধ্যে ছোটখাটো পার্থক্য, টাইম ল্যাগ, এটা থাকাটা অস্বাভাবিক না, কিন্তু তাই বলে $14 বিলিয়ন যে ডিফারেন্স, এটা অসম্ভব বিষয় ডিফারেন্সটা। আবার এই ডিফারেন্সটা 1-2 মাসেরও না, বলা হচ্ছে 10 মাসের। তার মানে কি, যে টাইম ল্যাগ থাকে, যে অনেক সময় টাকাটা আসতে একটু দেরি হয় টার্মস অফ ট্রেড, এলসি পেমেন্টের কন্ডিশনের উপর, কিন্তু তাই বলে তো 10 মাস দেরি, 8 মাস দেরি, 6 মাস দেরি হবে না। সুতরাং এখন যেটা আমরা দেখলাম এটা ভয়াবহ, কারণ এই তথ্যের ভিত্তিতে এই এক্সপোর্টে আমি কত অর্জন করছি, এক্সপোর্ট ইনকাম কি, এটার ভিত্তিতে কিন্তু অনেক অর্থনৈতিক রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়ে থাকে, অনেক নীতিগত সিদ্ধান্ত হয়ে থাকে। সুতরাং এই তথ্যের ভিত্তিতে আমরা জেনে বা না জেনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি, যেমন আমার ফরেন এক্সচেঞ্জ রেজিমকে আমি কিভাবে হ্যান্ডেল করব, আমার ব্যালেন্স অফ পেমেন্টের যে ভারসাম্য, যেটা গত 2 বছর ধরে আমরা একটা ডিফিকাল্ট অবস্থায় আছি, সেটাকে কিভাবে আবার স্টেবিলাইজ করব, আমার ডেট, বৈদেশিক ঋণ, যেটা নিয়ে গত কয়েক বছর ধরে ব্যাপক আলোচনা, কনসার্ন, এবং এটার বৃদ্ধি দেখা যাচ্ছে যে একটা অত্যন্ত ফাস্ট রেটে। ডক্টর মাসরুর রিয়াজ, আপনি যথার্থই বলছেন যে আসলে যদি তথ্য পরিসংখ্যানের হিসাবে গরমিল থাকে তাহলে অনেক রকম সংকট দেখতে পারে, এবং এটা প্রায়শই কিন্তু বলা হয়ে থাকে যে বাংলাদেশের পরিসংখ্যানের কতখানি অথেন্টিসিটি আছে প্রায় প্রশ্ন তোলা হয়। এবং এই যে কথাটা বলছিলেন যে এনবিআর একভাবে হিসাব করে বা ইপিবি আরেকভাবে হিসাব করছে, তাই তো? আবার যখন আপনি যদি এফডিআর কথা চিন্তা করেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেই হিসাবেও কিন্তু গরমিল আছে। এটা সবসময় যে বাংলাদেশ ব্যাংক একভাবে হিসাব করছে, বোর্ড অফ ইনভেস্টমেন্ট আরেকভাবে চিন্তা করছে, হিসাব করছে। এই হিসাবগুলোর মধ্যে কিন্তু একটা সমন্বয় আনা দরকার, তা না হলে এই সংকটটা আসবেই বা থাকবেই চিরকাল। ভবিষ্যতে যাতে এই জাতীয় কোনো রকম সংকট দেখা যায়, পরিসংখ্যান তথ্য যত রকমের হিসাব নিকাশ করা হয়, তাহলে কিভাবে করা উচিত? নিশ্চিত, নিঃসন্দেহে এই যে ডিফারেন্সটা আছে, আমি যেটাই বললাম, এই ডিফারেন্স কিন্তু নতুন নয়, এটা অনেক বছর ধরেই আছে, এবং একটা লেভেল অফ ডিফারেন্স থাকাটা, মানে একটা রেশনাল লেভেল অফ ডিফারেন্স থাকাটা খুব অস্বাভাবিক নয়। কারণ
তিনটা এজেন্সি 3 রকম হিসাব করে। ভেরিয়েবলের ভিত্তিতে এক্সপোর্ট রিপোর্ট করছে। কিন্তু আমাদের যেটা নেওয়া উচিত আমি মনে করি সেটা হলো বাংলাদেশ ব্যাংকের কাছে এক্সপোর্ট রিসিট, কারণ আমি কত অর্ডার পেলাম, কত এক্সপোর্ট করলাম, আমার দিন শেষে আমার এক্সপোর্ট আর্নিং কত হলো সেটা তো আমি এক্সপোর্ট রিসিট বা এক্সপোর্ট থেকে যে আমি পেলাম, টাকাটা পেলাম, সেটার উপরই নির্ভর করবে। এবং সেই রিপোর্টিংটা হিস্টোরিক্যালি বাংলাদেশ ব্যাংক করে এসছে। তবে এটা শোনা যাচ্ছে যে গত কিছুদিন ধরে বাংলাদেশ ব্যাংক এই এক্সপোর্ট রিপোর্টিংটা করার ক্ষেত্রে ইপিবির যে ডেটাটা সেটাকে ধরেই এক্সপোর্ট রিপোর্টিং করেছে, সুতরাং সেই জায়গায় দ্বিতীয় গরমিলটা হয়েছে। প্রথম অস্বাভাবিক গরমিল বা সমস্যা হলো ইপিবি এত এক্সপোর্ট কিভাবে দেখালো, কোত্থেকে আসলো, যেখানে ইন্ডাস্ট্রি ইনসাইডাররাই বলছে এটা তো অসম্ভব। দ্বিতীয় হলো বাংলাদেশ ব্যাংক তার যে হিস্টোরিক্যাল বা ট্র্যাডিশনাল প্র্যাকটিস, যেটা রাইট প্র্যাকটিস ছিল, যে এক্সপোর্ট রিসিটের ভিত্তিতে এক্সপোর্ট ফিগার রিপোর্ট করতো, সেটা থেকে সরে এসে ইপিবির ফিগারটাকে কেন দেখালো এটা আমার বোধগম্য নয়। এবং সেটা দেখাতে গিয়ে আরেকটা প্রবলেম হয়েছে, এই যে এক্সপোর্টের যে ডিফারেন্স, ইপিবিটা অনেক বেশি আর রিসিট এসছে কম, এক্সট্রাটা ওই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বলে একটা অংশ আছে, ব্যালেন্স অফ পেমেন্ট, সেখানে নেগেটিভ হিসেবে দেখানোর কারণে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা বেশ বড় নেগেটিভে চলে গেছিল গত 1-1.5 বছরে। যে এখন দেখেন একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। সুতরাং এই দুই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে এবং আমরা যদি সত্যিকার অর্থে এক্সপোর্ট থেকে কতটুকু বেনিফিট হয়েছি সেটার উপর ভিত্তি করে এক্সপোর্টকে দেখতে চাই, তাহলে এক্সপোর্ট রিসিট টাকা কত পেলাম সেটাকেই আমাদেরকে ধরতে হবে মূল মানদণ্ড হিসেবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর এম মাসুর রিয়াজ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিভিন্ন জরিপের পূর্বাভাসে বলা হচ্ছে 14 বছরের রাজত্ব হারাতে পারে কনজারভেটিভ পার্টি। দেশটিতে এবারে নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 34 জন। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। অধ্যাপক আলম, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। বলছিলাম প্রায় 14 বছরের শাসন শেষ করতে হতে পারে কনজারভেটিভ পার্টিকে, জরিপগুলো সেটাই বলছে। এখানেই গণতন্ত্রের সৌন্দর্যটি। আসলে সাধারণ মানুষ তারা সিদ্ধান্ত নিতে পারে তাদের শাসককে পরিবর্তন করবার ক্ষেত্রে। এক্ষেত্রে 14 বছরের পরে তারা মনে করছেন যে নতুন শাসক গোষ্ঠী তাদের দরকার। যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছিলাম যে যুক্তরাজ্য গণতন্ত্রের সূতিকাগার, সেখান থেকে গণতন্ত্রের সূচনা, আধুনিক গণতন্ত্র বলতে সেটাই বোঝানো হয়। যুক্তরাজ্যের এই ক্ষমতার যে পরিবর্তন হতে যাচ্ছে এটা গুরুত্ব আছে এই অর্থে যে ব্রেক্সিট থেকে তারা বের হয়েছিল এবং সেটাও নেতৃত্ব দিয়েছিল টোরি দল। এরপর যখন লেবার পার্টি ক্ষমতা আসবে, সেই ব্রেক্সিট বা তাদের ইউরোপের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে কিনা? আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের 14.5 বছর পরে ক্ষমতার পরিবর্তন হতে যাচ্ছে, এটি অনেকটাই নিশ্চিত করেই বলা যাচ্ছে। কেননা সাম্প্রতিক সময়ের যে জনমত জরিপগুলো বলছে, সেই জনমত জরিপে আসলে যেটি দেখা যাচ্ছে যে লেবার দল কনজারভেটিভ ক্ষমতাসীন যারা আছে তাদের তুলনায় 20 পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। সবকিছু মিলে ধারণা করা হচ্ছে, সর্বশেষ যে নির্বাচনী জরিপটি, সেই জরিপেও যেটি ধারণা করা হচ্ছে যে তারা শুধু বিজয়ী হবে না, বলা যাচ্ছে ভূমিধস বিজয় হবে তাদের। এবং 650 আসনের যে ব্রিটিশ যে পার্লামেন্ট আছে সেখানে তারা 472 থেকে 484 আসনে বিজয়ী হতে যাচ্ছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি যারা 2019 সালে সর্বশেষ তারা নির্বাচনে ক্ষমতাসীন হয়েছিল, তারা 365টি আসন পেয়েছিল আপনি জানেন। এবার তাদের আসন বলা হচ্ছে 85 বা 100-র মধ্যে হতে থাকবে। সুতরাং সবকিছু মিলে মনে হচ্ছে যে নির্বাচনটি লেবার দলের পক্ষে যাবে, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একটি প্রশ্ন জাগতে পারে যে তাহলে ঋষি সুনাক কেন 6 মাস আগে, যে নির্বাচনটি আগামী বছরের জানুয়ারিতে হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটি 6 মাস আগে কেন তিনি দিলেন? এটি একটি কারণ হচ্ছে যে কনজারভেটিভ দলের নীতি নির্ধারকরা বিষয়টি বুঝতে পেরেছিলেন যে আসলে ভোটাররা গত 14.5 বছরের সময়ে কনজারভেটিভ দলের শাসনে যেভাবে রাষ্ট্র পরিচালনা করার কথা ছিল, সবকিছু মিলে আসলে ভোটাররা সন্তুষ্ট হতে পারেনি। এর মধ্যে শুধুমাত্র যে কনজারভেটিভ দলের ব্যর্থতা সেটি শুধু না, আপনি যেটি বলেছেন যে টরি দলের সময় ব্রেক্সিটে তারা গিয়েছে, শুধু তাই না, ব্রেক্সিট পরবর্তী সময় আপনি দেখেন যে কোভিডের মতো একটি সমস্যাকে তাদের মোকাবেলা করতে হয়েছে। পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ, এই সমস্ত কিছু নিয়ে যুক্তরাজ্যকে কিন্তু না চাইতেও তারা মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে তাদের ভূমিকা পালন করতে হয়েছে। এবং পশ্চিমের দেশগুলোর মধ্যে যে রাষ্ট্রগুলো এসব ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে, যুক্তরাষ্ট্র সেখানে একটা অন্যতম বড় ভূমিকা পালন করেছে। এবং সেইখানে আপনি যেটি বলছেন লেবার দলের সম্ভাব্য যে প্রার্থী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ের স্টারমার, তিনি নিজেও যে মার্কিনপন্থী হবেন না সেটি কিন্তু বলার কোনো সুযোগ এখনো নেই। কেননা
আপনি যেটা জানেন যে যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী থাকেন না কেন, যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময় থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আন্তর্জাতিক রাজনীতিতে মিলেমিশে কাজ করে আসছে। জি, জি। কিন্তু যে বিষয়গুলো এখানে মৌলিক ব্যবধান দেখা দিয়েছে এই মুহূর্তে লেবার এবং কনজারভেটিভ দলের মধ্যে, সেটি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে যে একটি সমস্যা, এবং যেটি দেখেন যে সাম্প্রতিক সময়ের জরিপগুলোতে খুব বেশি মাত্রায় উঠে আসছে। 52% লোক যেটি গুরুত্ব দিচ্ছেন যে অর্থনৈতিক বিষয়গুলোকে, অভিবাসন বিষয়কে গুরুত্ব দিচ্ছেন 50% লোক, এবং আচ্ছা। স্বাস্থ্যের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন আপনার 40% লোক। সুতরাং এই বিষয়গুলোর ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকরা বা ভোটাররা মনে করছে কনজারভেটিভ দল আসলে সন্তোষজনকভাবে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারেনি। তাতে কি ইউরোপের সাথে ইউকের বা যুক্তরাজ্যের সম্পর্কে কোনো পরিবর্তন আসতে পারে কিনা অর্থনৈতিক পরিবর্তন? যে ক্ষেত্রে? আপনি ব্রেক্সিটের বিষয় যেটি বললেন যে ব্রেক্সিট তারা চলে আসছে, তারা এখন ইউরোপীয় ইউনিয়নের সাথে নাই, সেই ক্ষেত্রে ইউরোপের অপরাপর দেশগুলোর সাথে সম্পর্কে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, এই জায়গাটি আমার উত্তর যেটি হচ্ছে আসলে এই জায়গাটি আমার মনে হয় যে পূর্ববর্তী সরকার বা বর্তমান পর্যন্ত যে সরকারটি ক্ষমতাসীন আছে তাদের সাথে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে মৌলিক কোনো ধরনের পার্থক্য হবে না। কারণ আপনি জানেন যে ব্রেক্সিট নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে কনজারভেটিভ দলের মধ্যেও আছে, জি। সেখানে কিন্তু লেবার দলের ভেতরে বিষয়গুলো বিদ্যমান রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে খুব একটি মৌলিক কোনো পার্থক্য আসবে বলে মনে হচ্ছে না। আরেকটি বিষয় আপনি যদি বলেন বাংলাদেশিদের কথা, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন ওকে, এখানে এই নির্বাচনে আপনি জানেন ইতিমধ্যে কিন্তু 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের লেবার দলের হয়ে তারা নির্বাচিত হয়েছেন। কেউ জি। 4 বার পরপর 3 বার, কেউ পরপর 2 বার, এবং কেউ হয়তো আগামীতে নির্বাচিত হলে কেউ পরপর 4 বার হবে, 3 বার হবে। নিশ্চয়ই। এবং এইবার কিন্তু আপনার লেবার দল থেকে আপনার 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং ধারণা করা হচ্ছে জি। যে নির্বাচিত হওয়ার সংখ্যাটি আরো বেড়ে যাবে, হয়তো 6 জন আমরা নির্বাচিত হবে। সেটা অপেক্ষায় থাকলাম কি হয় দেখার জন্য। আমাকে শেষ করতে হচ্ছে। অধ্যাপক আলম, অসংখ্য ধন্যবাদ। এই ছিল এইটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।